সচিবালয়ে পড়েছে ৫ মন্ত্রণালয়ের দুর্নীতির নথি। উদ্ধার সহজ হবে না, ব্রিফিংয়ে জানালেন উপদেষ্টারা। জুলাই হত্যার হটস্পট সাভারে চিহ্নিত আসামিরা এখনও ধরাছোঁয়ার বাইরে। দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি। উত্তরে সোলার পাম্পে সংকট কাটছে সেচের পানির। খোয়াই নদীর ভাঙা বাঁধে ফসলহানির শঙ্কায় হবিগঞ্জের কৃষক। এবং ভারতে ভাঙনের মুখে ইন্ডিয়ার জোট। কংগ্রেস আম আদমি দ্বন্দ্ব চরমে। আঞ্চলিক দল নিয়ে ভিন্ন জোটের চিন্তা কেজরিওয়ালের। স্বাগত। এখন সকালে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি সুমাইয়া রাত্রি। সচিবালয়ে আগুনের ঘটনায় ৫ মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এর মধ্যে দুর্নীতির প্রমাণ, প্রকল্পের অর্থ লোটপাট সহ নানা দলিলপত্র রয়েছে। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। আর পরিবেশ বিষয়ক উপদেষ্টা বলছেন, নাশকতা, ষড়যন্ত্র সহ সব সম্ভাবনা মাথায় রেখেই এই ঘটনার তদন্ত করা হবে। বুধবার মধ্যরাতে সচিবালয়ে লাগা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে ৫টি মন্ত্রণালয়। পুড়ে গেছে দুর্নীতি ও আর্থিক অসঙ্গতির প্রমাণ ছাড়াও মন্ত্রণালয়গুলোর অনেক গুরুত্বপূর্ণ নথি, যার মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। বৃহস্পতিবার অগ্নিকাণ্ড নিয়ে সরকারের সিদ্ধান্ত জানাতে ডাকা জরুরি সংবাদ সম্মেলনে এই মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাজ পুরোটাই হতো অ্যানালগ পদ্ধতিতে। পিরোজপুর জেলায় বিভিন্ন প্রকল্পের যে বরাদ্দ দেওয়া হতো সেখানকার পিডি সহ সেখানে পুরো একটা কার্টেল করে সেখানে অর্থ লোপাটের প্রাথমিক প্রমাণ আমরা পেয়েছি এবং এর সাথে সাবেক মুখ্য সচিবেরও প্রাথমিক সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গিয়েছে। ফাইলগুলো ছিল মন্ত্রণালয়ে, সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের নথির কার্যক্রম অনলাইনে থাকার কারণে সেটা আমরা রিকভার করতে পারবো, কিন্তু স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় মন্ত্রণালয়ের কার্যক্রম পুরোটাই অ্যানালগ ভাবে হয়, পুরোটাই ফাইলে হয়। সুতরাং যে শাখাগুলোর নথিগুলো আসলে পুড়ে গেছে সেগুলো কতটুকু রিকভার করা যাবে সেটা ক্ষয়ক্ষতি নিরূপণ করার জন্য আমাদের মন্ত্রণালয় পর্যায়ে একটা কমিটি আমরা করেছি। নাশকতা ও ষড়যন্ত্রের বিষয়টি মাথায় রেখেই এই ঘটনার বিস্তারিত তদন্ত হবে বলে জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা রিজওয়ানা হাসান। এজন্য উচ্চ পর্যায়ের একটি কমিটিকে ৩ দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন দিতে বলা হয়েছে। আজকে একটি জরুরি সভা হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে। সেখানে সিদ্ধান্ত হয়েছে যে একটি অনেক উচ্চ পর্যায়ের কমিটি কাজ করে ৩ দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট দেবে এই অগ্নিকাণ্ডের ঘটনার বিষয়ে, আমাদের সকলের নিরাপত্তার বিষয়, এবং এইখানে আমাদের রাষ্ট্রীয় অনেক গুরুত্বপূর্ণ দলিলগুলো থাকে। ফলে এই বিষয়টাকে সরকার খুবই গুরুত্বের সাথে নিয়েছে। অগ্নিকাণ্ডের ব্যাপারে গোয়েন্দা ব্যর্থতা ছিল কিনা এমন প্রশ্নের জবাবে পরিবেশ উপদেষ্টা বলেন, তথ্য থাকলে সরকার অবশ্যই ব্যবস্থা নিত। গোয়েন্দা তথ্য থাকলেও সরকার ব্যবস্থা নিত। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। জুলাই আগস্টের অভ্যুত্থানে দেশের যেসব এলাকায় বেশি হত্যাযজ্ঞ চলে তার অন্যতম সাভার। এই হত্যায় জড়িত ও চিহ্নিত আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনও ধরাছোঁয়ার বাইরে। ৫ আগস্টের সরকার পতনের পর আত্মগোপনে চলে যাওয়া বিগত আমলের রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় ফুলে ফেপে ওঠা দাপটে নেতাকর্মীদের আইনের আওতায় আনার দাবি স্থানীয় রাজনৈতিক কর্মী ও সচেতন নাগরিকদের। হুমায়ুন কবিরের প্রতিবেদন। বৈষম্য বিরোধী আন্দোলনে দেশের সবচেয়ে বেশি হত্যাযজ্ঞ চলে সাভারে। সেখানে প্রকাশ্যে ছাত্র জনতার উপর গুলি চালান আওয়ামী লীগের নেতাকর্মীরা। রাজপথে গণহত্যায় আগ্নেয়াস্ত্র নিয়ে সরাসরি অংশ নেন সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, ফখরুল আলম সমর, আশুলিয়া আওয়ামী লীগের সভাপতি ও সাভারের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক হাসান তুহিন, সাভার ছাত্রলীগের সভাপতি আতিক সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
জুলাই অভ্যুত্থানে জনগণের বিরুদ্ধে সশস্ত্রভাবে অবস্থান নেয়া এসব অভিযুক্তরা 5ই আগস্টের পর থেকেই চলে গেছেন আত্মগোপনে। জুলাই আন্দোলনের সংগঠক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয়দের দাবি, রাজনীতিকে ঢাল বানিয়ে অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুতই দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। 5 তারিখে বিকেলে কমপক্ষে শতাধিক লোক তারা গুলি করে হত্যা করেছে সাভারে। প্রশাসনের কাছে এই প্রত্যাশা করব, তাদের দ্রুত যে যেখানে আছে ধরে এনে আইনের আওতায় নিয়ে এসে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক। এরা যেদিন ধরা পড়বে, আইনে আসবে, প্রশাসন তাদেরকে অ্যারেস্ট করবে, তখনই আমাদের সাভারবাসীর অন্তরে একটা শান্তি আসবে। সাভার আশুলিয়ার যে স্থানীয় সংসদ সদস্য সাইফুল এবং আওয়ামী লীগ নেতা রাজীব, সমর এবং তুহিন, ছাত্রলীগ নেতা আতিক সহ যারা এই হামলার সঙ্গে জড়িত ছিল তাদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে তাদের বিচারের আওতায় আনতে হবে। অন্যথায় আমরা যে গণ অভ্যুত্থান পেয়েছি সেই অভ্যুত্থান পরিপূর্ণতা পাবে না। খুঁজে খুঁজে তাদের বের করতে হবে। অনেকের কাছে ভিডিও আছে, অনেকে আমাদের চাক্ষুষ প্রমাণ আছে। এদের সাক্ষ্য প্রমাণ নিয়ে এদেরকে এমন মামলায় তাদেরকে আসামি করতে হবে এবং প্রচলিত নিয়মে তাদেরকে যা যা শাস্তি দেওয়া দরকার আইনের মধ্যে পড়ে তাদেরকে সেটা দিতে হবে। জুলাই আন্দোলনে প্রকাশ্যে হত্যাসহ নানা অপরাধের অভিযোগে গেল 4 মাসে সাভার আশুলিয়া অঞ্চলে শতাধিক মামলা হয়েছে। তবে ধরাছোঁয়ার বাইরে আছে হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেয়া চিহ্নিত নেতাকর্মীরা। যদিও পুলিশ বলছে অভিযুক্তদের গ্রেপ্তারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। আশুলিয়া, সাভার, ধামরাই 3 থানাতেও মামলা হয়েছে প্রায় 100-র মতো এবং আসামি রয়েছে অনেক। তাদের অনেককে আমরা গ্রেপ্তার করেছি এবং অনেকেই বাড়ি ছাড়া রয়েছে। তো তাদেরকে আমরা গ্রেপ্তার করছি এবং গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং যে করে হোক তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসব। ছাত্র জনতার ত্যাগের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের কাছে শহীদ পরিবারগুলো বলছেন, নিরস্ত্র মানুষের ওপর গুলি চালানো অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করলে বৃথা যাবে হাজারো মানুষের আত্মত্যাগ। এখন সাভার। উত্তর জনপদে সেচের পানির অভাব ঘুচিয়ে দিচ্ছে সোলার পাম্প। প্রান্তিক কৃষকদের ভাগ্য ফেরাতে বিভিন্ন উন্নয়ন সহযোগীদের সহায়তায় বাস্তবায়ন করা হচ্ছে এই প্রকল্প। এতে হাসি ফুটেছে কৃষকের মুখে। এদিকে সোলার সেচ প্রকল্পকে ফসল উৎপাদনের জন্য ইতিবাচক বলছেন কৃষি অর্থনীতিবিদরা। রংপুর ঘুরে এসে সাজিদ আরাফাতের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন রেজন বাঁধন। উর্বরা এই মাটির সাথে কৃষকের নিবিড় যৌথতা। এ মাটিতেই সবুজের আলপনা সাজিয়ে তোলেন প্রান্তিক চাষিরা। তবে মাটিতে জলের টান পড়লে কপালে ভাঁজ পড়ে কৃষকের, ব্যাহত হয় উৎপাদন। উত্তর জনপদের বেশ কিছু অঞ্চলে কৃষকের সেচের দুশ্চিন্তা দূর করেছে সোলার পাম্প। ডিজেল চালিত পাম্প মেশিনের বিকল্প হিসেবে কাজ করছে এটি। জীবাশ্ম জ্বালানির রাহুমুক্ত হয়ে নবায়নযোগ্য এই পদ্ধতিতে সেচ খরচ কমেছে অর্ধেক। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের তত্ত্বাবধান ও বেসরকারি ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ডের অর্থায়নে সেচ সহায়তা পাচ্ছেন রংপুরের প্রান্তিক চাষিরা। 30 শতক জমিতে 15 থেকে 2000 টাকা ধান খেতে, বুড়ো ধানে। এখন পানি নেব মনে করো 1000 টাকা, 500 টাকা আমার সিজনে কম লাগবে। এখন পানিটা পামো আমরা, এখন ফসলটা ভালো হবে, এখন খরচটাও কম লাগবে, তাহলে এ দিয়ে একটা আমার সুবিধা হবে। করাতে মনে করো যে 3000 হইতে হইতে 4000 হইতে হইতে 5000 টাকা মধ্যে বিকেল আছে। এখন ওই অবস্থায় চলেছে, তারপরে তো এটা আল সোলারটা দিছে। সোলারটা মনে করেন হয়তো বা কারেন্ট থাকে না, অনেক সময় হয়তো বা সঠিক সময় পানি পাই না। আর সোলারের মাধ্যমে তো সব সময় মনে করেন এটা তো কোনো সমস্যা নেই। সিএসআর প্রকল্পের আওতায় রংপুর সহ উত্তরাঞ্চলের 5 জেলায় বসানো হয়েছে 28টি সোলার পাম্প, যার মধ্যে রংপুরে 9টি, দিনাজপুরে 11টি, নীলফামারীতে 4টি, কুড়িগ্রামে 3টি ও লালমনিরহাটে 1টি সোলার পাম্প বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি পাম্প তত্ত্বাবধান করেন 5 জন করে কৃষক, যারা নিজেদের জমিতে সেচ নেয়ার পাশাপাশি অন্যদের পানি সরবরাহের মাধ্যমে অর্থ উপার্জনেরও সুযোগ পাচ্ছেন। কোনো ফসলাবাদ হতো না, জমি আছে কিন্তু আবাদ করতে পারতো না। আবাদ করলেও ওই যে প্রাকৃতিক বৃষ্টির মাধ্যমে যদি আবাদ করতে পারতো, কিন্তু এই বাড়তি যে ফসলটা সেটা হতো না। এখন দেখা গেছে তারা এই সুবিধাটা পাচ্ছে। এ ধরনের সেচ প্রকল্পকে কৃষির জন্য আশীর্বাদ বলছেন কৃষি অর্থনীতিবিদরা। বেসরকারি উদ্যোগের পাশাপাশি সরকারিভাবেও সহায়তার তাগিদ তাদের। রবি শস্য এখন কিন্তু অনেক ক্ষেত্রেই
সেচ নির্ভর হয়ে যাচ্ছে এবং এই সেচ নির্ভরতা কাটানোর জন্যে আমাদের অবশ্যই এই যে ইন্ডিজেনাস ইরিগেশন এবং এর যে ইমপ্রুভমেন্ট যেটা বেসরকারি সংস্থাগুলো নিরন্তর করে যাচ্ছে এটার যথেষ্ট গুরুত্ব আছে। প্রকল্প পরিচালনাকারীরা বলছেন, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে নিয়মিত সহায়তা কার্যক্রম এটি। দেশে কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা সুসংহত, খাদ্য ব্যবস্থাপনা গতিশীল করার পাশাপাশি কৃষির আধুনিকায়নের লক্ষ্যেই এই উদ্যোগ চলমান রয়েছে। এখানে আমরা কার্বন এমিশন কমাচ্ছি, কোনো রকম তেলের পাম্প ব্যবহার হচ্ছে না বলে, সুতরাং আমরা ভাবছি যে আমরা আসলে এনভায়রনমেন্টের দিকটাও খেয়াল করে অনেক প্রজেক্ট করি, সুতরাং আমরা তো দেখতে পারি ভবিষ্যতে আরও কিছু যদি চাহিদা থাকে আমরা হয়তো এটা নিয়ে কাজ করব। উত্তর জনপদে শিল্প কারখানার খুব একটা বিকাশ ঘটেনি, একথা সত্যি। তবে এ অঞ্চলের মানুষের অর্থনীতির চাকাকে সচল রেখেছে কৃষি, কৃষি এবং কৃষি। আর এই কৃষি ও কৃষকের ভাগ্য উন্নয়নে সহায়তা করছে এখানকার সোলার পাম্পগুলো, যার মাধ্যমে চাষাবাদ করে একই সঙ্গে সময় এবং অর্থ সাশ্রয় করে লাভবান হচ্ছেন এ অঞ্চলের কৃষকরা। রংপুরের তারাগঞ্জ থেকে সাজিদ আরাফাত, এখন। চলতি বছর বন্যায় হবিগঞ্জের খোয়াই নদীর বাঁধে বড় ধরনের ভাঙন দেখা দেয়, কিন্তু দীর্ঘ 7 মাসেও বাঁধটি মেরামত করা হয়নি। এতে স্থানীয়দের চলাচলে যেমন দুর্ভোগ পোহাতে হচ্ছে, তেমনি চলতি বোরো মৌসুমে আগাম বন্যায় ফসল হানির শঙ্কায় রয়েছেন হাজার কৃষক। পানি উন্নয়ন বোর্ড বলছে, মন্ত্রণালয়ের অনুমতি পেলেই শুরু হবে মেরামত কাজ। হবিগঞ্জ থেকে সহকর্মী কাজল সরকারের প্রতিবেদন। চলতি বছর জুনে হবিগঞ্জ সদর উপজেলার জালালাবাদ এলাকায় খোয়াই নদীর বাঁধে ভাঙন দেখা দেয়। তলিয়ে যায় বিস্তীর্ণ এলাকার শস্য, মাছের ঘের ও ঘরবাড়ি। পরবর্তীতে আগস্টের বন্যায় সেই ভাঙন আরও তীব্র আকার ধারণ করে। ভাঙন কবলিত প্রায় 200 ফুট প্রশস্ত জায়গাটি বর্তমানে বিশাল খাদে পরিণত হয়েছে। দীর্ঘ 7 মাসেও মেরামত না করায় স্থানীয়দের চলাচলে পোহাতে হচ্ছে সীমাহীন দুর্ভোগ। সেই সাথে চলতি বুড়ো মৌসুমে ঝুঁকিতে পড়বে বিস্তীর্ণ হাওরের কয়েকশো একর ফসলি জমি। এতে দুশ্চিন্তায় স্থানীয় কৃষকরা। দ্রুত বাঁধটি মেরামতের দাবি তাদের। বাঁধটা যদি বাঁধা না হয় তাহলে আগামী দিনেও কৃষক বুড়ো জমি করতে পারবে না। নদীর পানি ঢুকিয়া কৃষকের জমি নষ্ট করে ফেলাইব। হাজার হাজার মন ধান নষ্ট হইব, যা না বানলে অনেক এলাকাবাসীর ক্ষতি হইব। দ্রুত এই বাধার জন্য আমরা এটা আকুল আহ্বান জানাই। সবচেয়ে বেশি ক্ষতিদান কিন্তু আমাদেরই হয়। জালালাবাদের ভাঙনে কিন্তু আমাদের মারাত্মক ক্ষতি আশঙ্কা আমরা আছে। যে কোনো মূল্যে এই আমাদের এই পানি উন্নয়ন বোর্ড এটা বাড়তে হবে, অথবা আমাদের এই কৃষক সহ আমরা এলাকায় শেষ হয়ে যাবে। এদিকে পানি উন্নয়ন বোর্ড জানায়, বাঁধ মেরামতে গেল সেপ্টেম্বরে সার্কেল অফিসে ডিজাইন ডাটা পাঠানো হয়েছে, তবে এখনো বরাদ্দ আসেনি। ডিজাইন দপ্তরে শুরুতে আমরা ডিজাইন ডাটা প্রেরণ করছিলাম, তো একটা আমরা এখনো ডিজাইন হাতে পাই নাই। আগামী সপ্তাহের মধ্যেই কোনো একটা মেথডে কাজটা করা হবে। বাঁধের ওই অংশটি মেরামতে ব্যয় হবে প্রায় $250 কোটি টাকা। কাজল সরকার, এখন, হবিগঞ্জ। নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া। 300 বছরের পুরনো এই দ্বীপে এখনও যাতায়াত নিয়ে ভোগান্তির শেষ নেই। স্থানীয়দের দাবি, সিন্ডিকেটের কারণে আধুনিক যাতায়াতের অবস্থা থমকে আছে। ইমরান হোসেনের ছবিতে নাসিম শুভর প্রতিবেদন। বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এই দ্বীপ উপজেলার নাম হাতিয়া। বঙ্গোপসাগরের কোল ঘেঁষে মেঘনার বুকে জেগে ওঠা 2100 বর্গ কিলোমিটারের এই দ্বীপে বসবাস করে 8 লাখের বেশি মানুষ। 300 বছরের পুরনো এই দ্বীপে এখনও যাতায়াতের ব্যবস্থা বলতে নৌপথই একমাত্র ভরসা। নোয়াখালী থেকে 18 কিলোমিটার নৌপথ পাড়ি দিয়ে দ্বীপটিতে পৌঁছাতে হয়। এই পথ পাড়ি দিতে প্রতিনিয়ত ভোগান্তির মুখে পড়তে হয় স্থানীয়দের। জরুরি কাজে কিংবা গুরুতর অসুস্থ হয়ে পড়লেও নদীর পথে ট্রলার ও স্পিডবোটই শেষ অবলম্বন। বর্ষাকালে উত্তাল নদীতে এই পথ হয়ে ওঠে আরও বিপজ্জনক। নদীর ওপারে যদি কোনো দুর্ঘটনা ঘটে, মানুষ এই যাতায়াতটাতে খুবই অস্বস্তিতে ভোগ করে। দেখে যে 5 টাকা মাল কিনে 10 টাকা দিয়ে খরিদ করে খরচার কারণে আমাদের এখন জরুরি ভিত্তিতে একটা ফেরির প্রয়োজন। বর্ষাকালে আমাদের যাতায়াতের ব্যবস্থার সমস্যা হয়,
এখানে আমরা নৌপথে ট্রলার দিয়ে যাইতে হয় জীবনের ঝুঁকি নিয়ে। সেক্ষেত্রে আমাদের ফেরি এবং সিটাক না হলে আমাদের স্পিড বোট, এই যে ট্রলার, এগুলো দিয়ে কোনো রকম যাতায়াত করা সম্ভব না। নদী পথে যে যাতায়াত, এই যাতায়াত একেবারে চরম দুর্ভোগের মধ্যে রয়েছে হাতিয়ার মানুষজন। যাতায়াতের সমস্যা সমাধানে সরকারিভাবে বেশ কয়েকবার ফেরির নাব্য ও কার্যক্রমের সমীক্ষা চালানো হলেও বাস্তবে কোনো ফল মেলেনি, অভিযোগ স্থানীয়দের। অন্যদিকে ট্রলার ও লঞ্চ চালকদের একচেটিয়া ব্যবসায় দুর্ভোগ পোহাতে হচ্ছে যাতায়াতকারীদের। যে সকল ট্রলারগুলো আছে কিংবা স্পিডবোট আছে, মন চাইলে যায়, মন না চাইলে যায় না। ফেরি ফারও যদি মাঝে পৌঁছে যায় গাড়ি করে আবার আমরা চলে আসতে পারবো, তাহলে আমাদের যাতায়াতের খরচও কমবে। যে কোনো মানুষ চাইলে যে কোনো সময় জেলা শহর থেকে উপজেলাতে আসার কোনো সুযোগ নেই। হরিণী ও চান্দনী ইউনিয়ন থেকে নলচিরা ঘাটে ফেরি চলাচলের সুযোগ থাকলেও নেই কোনো ব্যবস্থা। স্থানীয় প্রশাসন বলছেন ইতোমধ্যে এই রুটে ফেরি চালুর লক্ষ্যে 10,84,00,000 টাকার চাহিদার চিঠি দেয়া হয়েছে অর্থ মন্ত্রণালয়ে। ফেরি চলাচলের জন্য ইতিমধ্যে গত মাসে আন্তঃমন্ত্রণালয়ের একটি বৈঠক হয়। সেখানে বিএডব্লিউটিএ, নৌপরিবহন মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট যারা আছেন তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে প্রায় 10.84 কোটি টাকার বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে এবং সে ব্যাপারে কাজ চলছে। প্রতিদিন প্রায় 5,000-এর বেশি মানুষ যাতায়াত করেন এই নৌপথে। এখন নোয়াখালী। উত্তরের জেলা পঞ্চগড়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। শীতের তীব্রতা বাড়ায় দুর্ভোগ বেড়েছে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের। শীতের আরও খবর জানাতে পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী লুৎফর রহমান। লুৎফর, তীব্র শীতে জনজীবনে কি পরিস্থিতি জানাবেন? রাত্রি আপনি জানেন পঞ্চগড়কে বলা হয়ে থাকে হিমালয় কন্যা। বরাবরই কিন্তু কার্তিকের জেলায় শীতের আগমন একটু আগে ঘটে। এবারও আমরা দেখেছি হেমন্তই পঞ্চগড়ে শীতের দেখা মিলেছে এবং পৌষের বর্তমানে চলছে পৌষের শীত এবং হাড় কাঁপা শীত অনুভূত হচ্ছে। তাপমাত্রা কিন্তু এখনো অবস্থান করছে। এক অঙ্কে আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন গতকাল পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 9.5 ডিগ্রি সেলসিয়াস, যেটি কিন্তু সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ছিল। আজ সকালেও পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা মাপা হয়েছে 9.5 ডিগ্রি সেলসিয়াস এবং তাপমাত্রা এক অঙ্কে অবস্থান করছে। যদিও শীতের তীব্রতা বেশি থাকছে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত, তারপরে কিন্তু আসলে সূর্যের দেখা মিলছে এবং সূর্যের দেখা মেলার পরে কিন্তু আস্তে আস্তে উত্তাপ বাড়তে থাকে এবং আমরা দেখেছি যে দিনের শেষ ভাগে গিয়ে তাপমাত্রা গিয়ে দাঁড়ায় 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস এবং তারপরে আবারও বিকেল গড়াতেই কিন্তু তাপমাত্রা নামতে থাকে এবং রাতে বৃষ্টির মতো কুয়াশা ঝরে এবং চারপাশে কিন্তু উত্তর থেকে যে থেমে থেমে বয়ে চলা যে ঠান্ডা বাতাস সেটা কিন্তু বয়ে চলে জনপদের উপর দিয়ে। এই সময় কিন্তু হাড় কাঁপা শীত অনুভূত হয়। আমরা দেখেছি শীতের তীব্রতা বাড়ায় পঞ্চগড়ে যারা খেটে খাওয়া মানুষ, নিম্ন আয়ের মানুষ রয়েছেন, বিশেষ করে দৈনিক আয় নির্ভর যেসব মানুষ রয়েছেন তারা কিন্তু খুব কষ্ট পড়েন। বিশেষ করে যারা নদী থেকে পাথর এবং বালি উত্তোলন করে জীবিকা নির্বাহ করে থাকেন, এই শ্রেণীর প্রায় 20 থেকে 30,000 শ্রমিক তারা কিন্তু এই কনকনে ঠান্ডার মধ্যে নদীর বরফের মতো ঠান্ডা পানিতে নেমে তারা পাথর এবং বালি উত্তোলন করতে তাদের খুব কষ্ট হয়। এবং এর পাশাপাশি জানিয়ে রেখি আমরা দেখেছি যে শীতের তীব্রতা বাড়ায় যারা অসহায় নিম্ন আয়ের মানুষ রয়েছেন তারা কিন্তু প্রয়োজনীয় সংখ্যক শীত বস্ত্রের অভাবে খুব কষ্টে দিন পার করছেন। আমরা জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন এবছর পঞ্চগড়ের দরিদ্র অসহায় শীতার্তদের জন্য 1 লাখ শীতবস্ত্রের চাহিদা পাঠানো হয়েছে। তার মধ্যে তারা 12,000 শীতবস্ত্র এর মধ্যে পেয়েছেন এবং 33 লাখ টাকা শীতবস্ত্র কেনার জন্য বরাদ্দ পেয়েছেন। তবে তা কিন্তু এই জেলার বিরাট অঙ্কের দরিদ্র মানুষের সংখ্যার তুলনায় কিন্তু খুবই কম। অন্যান্য বছরগুলোতেও আমরা দেখেছি যে এই জেলার দরিদ্র শীতার্তদের পাশে বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু পাশে দাঁড়িয়েছে, তবে এবার কিন্তু সেই রকম চিত্র কিন্তু এখনো লক্ষ্য করা যাচ্ছে না। তার পাশাপাশি জানিয়ে রাখি যে পঞ্চগড়ের এই শীতের তীব্রতা বাড়ায় পঞ্চগড়ের যে সকল হাসপাতালগুলো রয়েছে সেখানে কিন্তু শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে। বিশেষ করে ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে রোগীরা কিন্তু হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। আর কৃষিজ যে শস্যের কথা বলি, যদি এখন পর্যন্ত আমরা কৃষি কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন ঘন কুয়াশা না থাকায় শীতের যে শস্য রয়েছে আলু সহ বিভিন্ন যে শস্য রয়েছে সেখানে কিন্তু এখনো তেমন কোনো প্রভাব পড়েনি। তবে ঘন কুয়াশা যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু এই শস্যে কিন্তু এর প্রভাব পড়বে। এখনই কিন্তু সূর্যের দেখা মিলেছে এবং চারপাশে যে হালকা কুয়াশা ছিল সেটি কিন্তু দ্রুত কেটে যাচ্ছে। তবে উত্তর থেকে যে
ঠান্ডা বাতাস বয়ে চলেছে, তা কিন্তু এখনো বয়ে চলেছে। তো রাত্রি এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে শীতের সার্বিক চিত্র। পঞ্চগড় থেকে যুক্ত ছিলেন লুৎফর রহমান, জানাচ্ছিলেন শীতের তীব্রতার খবর। সরবরাহ ভালো থাকায় বাজারে 5 থেকে 10 টাকা পর্যন্ত কমেছে সব ধরনের সবজির দাম। কিছুটা হলেও দাম কমায় স্বস্তিতে ক্রেতারা। বিস্তারিত জানাতে নগরের মেছুয়া বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, বাজারে কোন কোন সবজির চাহিদা বেশি, দরদাম জানাবেন? রাত্রি খুব ভোর থেকে কিন্তু ময়মনসিংহের মেট্রো বাজারে এই সবজির যে প্রত্যেকদিন যে হাটটি বসে পাইকারি সবজির, সেটি কিন্তু জমজমাট হয়ে ওঠে। বিশেষ করে ময়মনসিংহের যে চরাঞ্চলগুলো রয়েছে, পার্শ্ববর্তী যে বিভিন্ন উপজেলা, একেবারে জামালপুর থেকে কিন্তু পাইকার খরিয়ারা সেই ভোর থেকে এখানে সবজি এনে হাজির হয়েছেন এবং স্থানীয় যারা পাইকার রয়েছেন তারা কিন্তু এখান থেকে সবজি কিনে নিয়ে যাচ্ছেন। মূলত সবচেয়ে বেশি বিক্রি হয় যারা এই শহরে যারা ছোটো ছোটো বাজারগুলো রয়েছে সেখানকার যারা পাইকার রয়েছে তারা এখান থেকে কিনে নিয়ে যান। আমরা খুব টাটকা লাল শাক দেখতে পাচ্ছি, এগুলো আনা হয়েছে ময়মনসিংহের বুড়োর চর সহ বিভিন্ন চরাঞ্চল থেকে। প্রত্যেকটি আটি বিক্রি হচ্ছে আপনার 5 টাকা করে। ধনিয়া পাতা দেখতে পাচ্ছি, খুব ফ্রেশ ধনিয়া পাতা, এগুলো আনা হয়েছে বুড়োর চর থেকে। এই ধনিয়া পাতা বিক্রি হচ্ছে 60 টাকা কেজি। এবং আমরা যে টমেটো দেখছি, টমেটো বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকার মধ্যে। সর্বোচ্চ ভালো মানের যে টমেটোগুলো রয়েছে, বুড়োর চরে কিন্তু প্রচুর টমেটো আমরা উৎপাদন হয় এবং সেই টমেটোগুলো আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি বেগুন দেখতে পাচ্ছি, ছোট বেগুন, এই বেগুনগুলো বিক্রি হচ্ছে 30 টাকা কেজি। এবং আমরা নতুন আলু দেখতে পাচ্ছি। বিশেষ করে আলুর বাজারটা কিন্তু 2-3 দিন আগেও খুব বেশি চড়া ছিল। বিশেষ করে দেশি আলু যেগুলো ছোট ছোট সাইজের, এই আলুগুলো কিন্তু 80-100 টাকা নিচে পাওয়া যেত না, সেগুলো কিন্তু আরও 10-15 টাকা কমে কিন্তু আজকে 60 টাকা কেজি আলু বিক্রি হচ্ছে। পাশাপাশি আমরা বেগুন দেখতে পাচ্ছি, বেগুনগুলো কিন্তু সরবরাহ করা হয়েছে জামালপুরের নারিন্দা থেকে। এবং এই নারিন্দার এই বেগুনগুলো এই মৌসুমে কিন্তু প্রচুর সরবরাহ হয়। এই বেগুনের দাম যেখানে বাজারে খুচরা বাজারে 80 টাকা পর্যন্ত ছিল, কিন্তু আজকে পাইকারি আমরা দেখতে পাচ্ছি যে 35 টাকা সর্বোচ্চ আকারে বিক্রি হচ্ছে। এবং বিভিন্ন ধরনের সবজি নিয়ে কিন্তু আসলে কৃষকরা এসেছেন। আপনি দেখতে পাচ্ছেন যে প্রচুর ক্রেতার সমাগম, বিশেষ করে পাইকার ফরিয়ায় কিন্তু ভরপুর একেবারে মেছুয়া বাজার। এবং এখানে পালং শাক, টমেটো, এছাড়া লাউ দেখতে পেরেছি আমরা। লাউ বিক্রি হচ্ছে আকার প্রকার ভেদে 40-45 টাকা করে। এবং আমরা পাশাপাশি করলা দেখতে পাচ্ছি, করলা বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা কেজি পাইকারি বিক্রি হচ্ছে, যেটা হয়তো খুচরা বাজারে 50-55 টাকার মধ্যে পাওয়া যাবে। এবং আমরা পাশাপাশি মূলা দেখতে পাচ্ছি, মূলা সরবরাহ রয়েছে। মূলা বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা। এবং শিম, শীতকালীন যে সবজি শিমের কিন্তু প্রচুর সরবরাহ রয়েছে এবং শিম বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকার মধ্যেই। এবং কাঁচামরিচ, বিশেষ করে কুয়াশা যখন বেশি থাকে তখন কিন্তু কাঁচামরিচের একটা ঝাঁজ থাকে, কিন্তু সেই কাঁচামরিচ কিন্তু আজকে অনেকটাই কম দাম, অনেকটা স্বস্তি। একেবারে 60 টাকা কেজি কিন্তু কাঁচামরিচ বিক্রি হচ্ছে, কারণ একটু আবহাওয়া ভালো থাকার কারণে কিন্তু এই অবস্থাটা। এবং আমরা দেখতে পাচ্ছি যে বেগুন দেখতে পাচ্ছি, শশা দেখতে পাচ্ছি, শশা কিন্তু বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকার মধ্যে পাইকারি। এগুলো কিন্তু সব কিছু পাইকারি সবজির দাম। এবং এই যারা ক্রেতা রয়েছেন তারা যেটা বলছেন, আমরা লাউ দেখতে পাচ্ছি যে শীতকালীন সবজি, লাউ বিক্রি হচ্ছে বড় সাইজের লাউগুলো 60 থেকে 70 টাকা এবং মাঝারি সাইজের লাউগুলো 30-40 টাকার মধ্যেই বিক্রি হচ্ছে। বিক্রেতারা যেটা বলছেন যে মোটামুটি এবার সাম্প্রতিক সময়ে যখন বৈরী আবহাওয়া ছিল তখন সবজির অনেক ক্ষেতি নষ্ট হয়েছে, তখন একটু দাম বেশি ছিল। কিন্তু এখন যেহেতু আবহাওয়া অনেকটা অনুকূলে আসা শুরু করেছে এবং শীতকালীন সবজির প্রচুর সরবরাহ বেড়েছে, যার কারণে কিন্তু ময়মনসিংহ বাজারে পাইকারিতে অন্ততপক্ষে সবজির দামটা গত সপ্তাহের ব্যবধানে 5 থেকে 10 টাকা পর্যন্ত কমেছে। সব মিলিয়ে এই ছিল রাত্রি ময়মনসিংহ থেকে পাইকারি সবজি দরদামের সর্বশেষ খবর আমার কাছে। ময়মনসিংহের নিত্যপণ্যের বাজার দরের খবর জানাচ্ছিলেন সহকর্মী ইমতিয়াজুর রহমান। যশোরে বাড়ি 1 মাল্টা ও দার্জিলিং জাতের কমলার বাম্পার ফলন হয়েছে। এবছর জেলায় 178 হেক্টর জমিতে মাল্টা ও কমলার চাষ হয়েছে, যা থেকে 24 কোটি টাকার বাণিজ্যের আশা করা হচ্ছে। তাই এই ফল চাষ করতে চাষিদের প্রশিক্ষণ সহ বিভিন্ন সহযোগিতার কথা বলছে কৃষি বিভাগ। বিস্তারিত রিপন হোসেনের প্রতিবেদনে আর ছবি তুলেছেন এনামুল হক। যশোরের বিভিন্ন স্থানে নিভৃত পল্লীর সবুজ প্রকৃতির ভেতর বিশাল জায়গা জুড়ে ফলবাগান, সারি সারি গাছ জুড়ে শোভা পাচ্ছে রসে টইটম্বুর পাকা কমলা ও মাল্টার থোকা। রং ও আকার দেখে গাছ থেকে পছন্দ মতো কমলা তুলে নিচ্ছেন ক্রেতা। ঘুরে ঘুরে এভাবে কমলা কেনার দৃশ্য বিদেশের মাটিতে দেখা গেলেও দেশে ব্যতিক্রম। যশোর জেলার ভিতরে এমন একটা ফল
দেখে মনোমুগ্ধকর। এরকম মালটা বাজারে কখনো দেখাও হয়নি, নিজের চোখে না দেখলে আসলে বিশ্বাস করা যায় না, এত সুন্দর মালটা। খেতে খুব ভালো, সুস্বাদু, রসও যেরকম খাতো এরকম। যশোরের মনিরামপুর উপজেলার মুজকুন্নি গ্রামের উদ্যোক্তা আব্দুল করিম 2014 সালে মাত্র 15,000 টাকা দিয়ে 1 বিঘা জমিতে শুরু করেছিলেন মালটা চাষ। বর্তমানে 10 বিঘা জমিতে এসব ফলের চাষ করছেন তিনি। চলতি মৌসুমে খরচ হয়েছে 15 লাখ টাকা, যেখান থেকে 30 লাখ টাকা বাণিজ্যর আশা করছেন এই উদ্যোক্তা। ইতিমধ্যে আমরা 20-22 লক্ষ টাকা বিক্রি করেছি এবং যে ফল আছে 30 লক্ষ টাকা বিক্রি হবে। আমার সামনে স্বপ্ন দেখি যে এদেশের আমাদের যে কমলা এবং মালটা আমদানি হয়, এই মালটা এবং আমদানি নির্ভরতা কমবে, আমাদের ফলনটা বেশি আমরা ফলাতে পারবো। শুধু আব্দুল করিম নন, একই উপজেলার অহিদুজ্জামান, ইসমাইল হোসেন সহ অর্ধশতাধিক চাষি মালটা ও কমলা চাষ করছেন, যাতে বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার আশা করছেন তারা। আগে আসলে মনে করতাম মালটা কোনো রস না, মালটা খুব একটা ভালো না, আসলে সঠিক যাত্রা পালি কোনো অসম্ভব কিছু না। কৃষি বিভাগ বলছে চলতি বছর এই জেলায় 165 হেক্টর জমিতে মালটা চাষ হয়েছে, যেখানে উৎপাদন হবে 3,157 টন মালটা, যার বাজার মূল্য 22 কোটি টাকা। আর কমলা চাষ হয়েছে 13 হেক্টর জমিতে, যেখান থেকে ফল হবে 67 টন, বাজার মূল্য 2 কোটি টাকা। মালটা যেটা আমরা একসময় ভাবতাম এটা হয়তো বিদেশে হয়, কিন্তু না, এখন আমাদের দেশেই হচ্ছে এবং আমাদের কৃষকরা উৎপাদন করছে, এবং সে বিষয়ে আমরা কৃষকদের সবসময় পরামর্শ দিয়ে থাকি এবং আমাদের কৃষকরা আমরা বিভিন্ন ধরনের কারিগরি সহযোগিতা দিয়ে থাকি। বিভিন্ন প্রকল্প থেকে যেসব ট্রেনিং হয়, ট্রেনিংয়ে আমরা তাদের মালটা চাষ সম্পর্কে বলে থাকি। গেল বছর এই জেলায় 140 হেক্টর জমিতে মালটার চাষ হয়, যেখান থেকে 2,520 টন মালটা উৎপাদন হয়, যার বাজার মূল্য 20 কোটি টাকা। এখন যশোর। কুমিল্লার হোমনায় ময়ূর পালন করে তাক লাগিয়ে দিয়েছেন শাহ আলী নামে এক যুবক। পৃষ্ঠপোষকতা পেলে খামারটি আরও সম্প্রসারণ করতে চান তিনি। প্রাণী সম্পদ বিভাগ বলছে বিলুপ্তপ্রায় ময়ূর পালনে যুবক শাহ আলীর উদ্যোগ প্রশংসনীয়। খালেদ সাইফুল্লাহর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন বাসির আহমেদ। পেখম মেলে নাচছে নীল ময়ূর। তামাটে সবুজ ও নীল রঙের মিশ্রণে সজ্জিত চওড়া পালক যেন মুগ্ধতা ছড়াচ্ছে চারপাশে। বনে বাজারে উড়ে বেড়ানো অন্যান্য পাখির মতো ময়ূরকেও পোষ মানিয়েছেন কুমিল্লার হোমনার বাবরকান্দি গ্রামের যুবক শাহ আলী। শুধু পোষ মানানো নয়, ময়ূর পালনে ভাগ্য বদলেছে তার। বাংলাদেশে ময়ূর একটি বিলুপ্তপ্রায় পাখি। যারা শখের বশে ময়ূর পালন করে থাকেন, তারা এই পাখিটি আমদানি করে থাকেন বিদেশ থেকে। কুমিল্লার শাহ আলী নামে একজন যুবক, যিনি প্রথমে শখের বশে 2টি ময়ূর পালন করেন, এখন তিনি সফল ময়ূর খামারি। আমরা জানব কি করে তিনি ময়ূর পালনে সফল হলেন। লেখাপড়ার গণ্ডি না পেরোনো শাহ আলী 2019 সালে 1,65,000 টাকা দিয়ে একজোড়া ময়ূর কেনেন। প্রথমবার ময়ূরের 18টি ডিম থেকে ফোটে 12টি বাচ্চা। এর পরের গল্প সম্ভাবনা আর সফলতার। এখন পর্যন্ত তার খামার থেকে বিক্রি হয়েছে 250 ময়ূর, যার বাজার মূল্য 65 লাখ টাকা। যখন 1,65,000 টাকা দিয়ে ময়ূর কিনেছিলাম, তখন আমার বাড়ির মানুষ অনেক কথা বলেছিল যে এত টাকা দিয়ে ময়ূর কিনে, আমি বলছি আমার শখ, কত টাকায় তো মানুষ নষ্ট করে। কিন্তু সেইখান থেকে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি এখন অনেক ভালো আছি, বা এখান থেকে আমি মোটামুটি ভালো কিছু টাকা উপার্জন করতে পারি। শাহ আলীর সফলতা দেখে অনেকেই ময়ূর পালনে আগ্রহ দেখাচ্ছেন। এছাড়া দৃষ্টিনন্দন এই পাখি দেখতে খামারে ভিড় করেন অনেকে। আমরা এটা দেখে আসলে অনুপ্রাণিত হই যে সে কি সুন্দর একটা নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করতেছে। এই নানান ধরনের মানুষ নানান কথা বলবে, কিন্তু ওইটা পড়া না করে নিজের একটা যে ইচ্ছা ছিল, ওই ইচ্ছাটা পূরণ করছে, যে দেখাই দিচ্ছে মানুষকে। ময়ূর পালন এর রোগ প্রতিরোধ ও চিকিৎসা সহ সব সহায়তা দেয়া হচ্ছে বলে জানায় উপজেলা প্রাণী সম্পদ অফিস। ময়ূর একটি বিলুপ্ত প্রায় পাখি, কিন্তু সেটা পোলট্রির শ্রেণীভুক্ত। সেই হিসাবে প্রাণী সম্পদ অধিদপ্তর অবশ্যই তাদেরকে সাপোর্ট দেবে এবং তাদের পাশে থাকবে, এবং তাদের যে পরামর্শ, মনিটরিং সবই কিন্তু আমরা করছি। ময়ূরের পাশাপাশি গরু, ভেড়া, তিতির ও কোয়েল পাখিও পালন করেন শাহ আলী, যেখানে কর্মসংস্থান হয়েছে অনেকের। খালেদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা।
50 বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের প্রবীণ নেতা মনমোহন সিং। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত 9:51 দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এর আগে আকস্মিক শারীরিক অবস্থার অবনতি হয় বৃহস্পতিবার রাত 8টার দিকে হাসপাতালে নেওয়া হয় ভারতের সাবেক প্রধানমন্ত্রীকে। এক বিবৃতিতে কংগ্রেসের প্রবীণ এই নেতার মৃত্যুর খবর নিশ্চিত করে হাসপাতাল কর্তৃপক্ষ। মনমোহন সিং 1971 সালে ভারত সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে প্রথম যোগদান করেন। পরে তিনি 1991 থেকে 1996 সাল পর্যন্ত ভারতের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। 2014 সালে তিনি ভারতের 14তম প্রধানমন্ত্রী নির্বাচিত হন। কংগ্রেস জোটের প্রধানমন্ত্রী হিসেবে 2 মেয়াদে দায়িত্ব পালন করেছিলেন তিনি। চলতি বছরের শুরুর দিকে রাজ্যসভা থেকে অবসর নিয়েছিলেন দেশটির এই প্রবীণ রাজনীতিক। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী সহ বিশ্ব নেতারা। দিল্লিতে ইন্ডিয়া জোটের বড় 2 শরিক দল কংগ্রেস আম আদমি পার্টির দ্বন্দ্বে ভাঙনের মুখে ইন্ডিয়া জোট। এরই মধ্যে কংগ্রেসকে জোট থেকে বহিষ্কারে অন্যান্যরা শরিক দলের সঙ্গে আলোচনা শুরু করার হুঁশিয়ারি দিয়েছেন আম আদমি পার্টির নেতারা। অরবিন্দ কেজরিওয়ালকে দেশ বিরোধী বলে কংগ্রেস নেতা অজয় মাকেনের মন্তব্যে চড়া হলো আম আদমি পার্টি। বিস্তারিত জানাচ্ছেন তহিদুর রহমান। দিল্লিতে বিধানসভার নির্বাচনের হাওয়া লাগতেই ইন্ডিয়া জোটে বেড়েছে উত্তেজনার পারদ। চরম পর্যায়ে পৌঁছেছে প্রধান 2 রাজনৈতিক দল কংগ্রেস ও আম আদমি পার্টির দ্বন্দ্ব। এবার দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালকে জালিয়াতির রাজা বলে বিস্ফোরক মন্তব্য করেছেন কংগ্রেস নেতা অজয় মাকেন। এমনকি লোকসভা নির্বাচনে আম আদমি পার্টির সঙ্গে দিল্লিতে জোট বাঁধার সিদ্ধান্ত ভুল ছিল বলেও মন্তব্য করেন তিনি। केजरीवाल हिंदुस्तान की राजनीति के अंदर अपने खुद के एम्बिशंस को फुलफिल करने के लिए किसी भी एक्सटेंट तक के जा सकता है। उसकी कोई विचारधारा नहीं है, कोई सोच नहीं है। जो व्यक्ति जरूरत पड़ने के ऊपर केंद्र सरकार को यूनिफॉर्म सिविल कोड के ऊपर, जरूरत पड़ने पे 370 आर्टिकल के ऊपर, जरूरत पड़ने के ऊपर सीए के ऊपर, हर चीज के ऊपर जरूरत पड़ने के ऊपर उल्टा स्टैंड ले सकता है, जो कि आइडियोलॉजिकली बीजेपी के समर्थन में है, उस व्यक्ति के ऊपर कैसे भरोसा किया जा सकता है? वो एंटी नेशनल है। বুধবার অজয় মাকেনের দেয়া মন্তব্যে ইন্ডিয়া জোটের সবচেয়ে বড় দল কংগ্রেসের বিরুদ্ধে ফুঁসে উঠেছে আম আদমি পার্টি। মাকেনের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ইন্ডিয়া জোট থেকে কংগ্রেসকে বের করে দেওয়ার দাবি তুলেছেন আম আদমি পার্টির জ্যেষ্ঠ নেতারা। 24 घंटे का वक्त हम दे रहे हैं। कांग्रेस की जो राष्ट्रीय लीडरशिप है, जो उनकी नेशनल लीडरशिप है, वो इस बारे में फैसला ले कि वो अजय माकन के बयान से सहमत है या असहमत है, और अगर असहमत है तो उनके खिलाफ कार्रवाई। ফেব্রুয়ারিতে হতে যাওয়া বিধানসভা নির্বাচনের মধ্য দিয়ে দিল্লির ক্ষমতা থেকে আম আদমি পার্টিকে হটাতে কংগ্রেস বিজেপির সঙ্গে ভেতরে ভেতরে কলকাঠি নাড়ছে বলে অভিযোগও তুলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী মারলেনা। कांग्रेस के जो प्रत्याशी हैं उनका चुनाव का खर्चा भारतीय जनता पार्टी से आ रहा है। भारतीय जनता पार्टी कांग्रेस के प्रत्याशियों की फंडिंग कर रही है। भारतीय जनता पार्टी के किसी भी नेता के खिलाफ ऐसा आरोप लगाया क्या? उन पे ये सवाल उठाए क्या? नहीं उठाए। लेकिन आज कांग्रेस पार्टी आम आदमी पार्टी पे अरविंद केजरीवाल जी पे एंटी नेशनल होने के आरोप लगा रही है। মূলত অনেকদিন আগে থেকেই ফাটল ধরেছে ইন্ডিয়া জোটে। অধিকাংশ সময়ই কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ ঝেড়েছেন জোটের অন্যান্য শরিকরা। সম্প্রতি এই জোটে কংগ্রেসের নেতৃত্ব মানতে অস্বীকারও করেছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকি মমতা ব্যানার্জিকে ইন্ডিয়া জোটের মুখপাত্র করা উচিত বলেও মন্তব্য করেছেন তিনি। এবার আম আদমি পার্টির সঙ্গে দ্বন্দ্ব তীব্র হওয়ায় রাহুল গান্ধীর দল কংগ্রেস বেকায়দায় পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইন্ডিয়া জোট থেকে পুরোপুরি কংগ্রেসকে বাদ দিলে আঞ্চলিক দলগুলোকে নিয়ে আম আদমি পার্টি আলাদাভাবে একটি জোট গঠন করার পথে এগোতে পারে বলেও মনে করা হচ্ছে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।
50 বছর পর দ্বিতীয়বার রেকর্ড সর্বনিম্ন তাপমাত্রার কবলে ভারত শাসিত জম্মু কাশ্মীর। অঞ্চলটির ঐতিহ্যবাহী পর্যটন স্থান ডাল লেক সহ বিভিন্ন জলাশয় বরফের রূপ নেওয়া দর্শনার্থীদের মনে যোগ করে বাড়তি আনন্দ। তবে পানি সরবরাহের লাইন বরফ হয়ে থাকায় বাসিন্দাদের ভোগান্তিও চরমে। বাড়ছে শীতজনিত রোগ। পর্যটনবাহী নৌকার মাঝিদের আয়ে লেগেছে ভাটার টান। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদুর রহমান। দেখে খেলার মাঠ মনে হলেও বাস্তবে এটি একটি জলাশয়। প্রচণ্ড শীতে ভারী বরফের আস্তর পড়ায় সেখানে ক্রিকেট খেলায় মেতেছে একঝাঁক শিশু কিশোর। খেলার নতুন এই অভিজ্ঞতা তাদের মনে যোগ করেছে বাড়তি আনন্দ। দৃশ্যটি ভারত শাসিত জম্মু কাশ্মীরের। রেকর্ড সর্বনিম্ন -8.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই হাল জম্মু কাশ্মীরের দৃষ্টিনন্দন পর্যটন এলাকা শ্রীনগরের। সেখানকার ঐতিহ্যবাহী পর্যটন স্থান ডাল লেকের পানিও কঠিন বরফে রূপ নিয়েছে। 1974 সালের পর এ নিয়ে দ্বিতীয়বার এমন তীব্র ঠান্ডার কবলে শ্রীনগর। 50 বছর পর এই অভিজ্ঞতার সাক্ষী হতে পেরে খুশি পর্যটকরা। बहुत अच्छा लगा कश्मीर आकर, हमें फिर से आने का चांस मिलेगा तो हम बिल्कुल आएंगे। স্মরণকালের বরফ জমা এই শীত অনেকের জন্য উপভোগের উপলক্ষ হলেও স্থানীয়দের মাঝে ভোগান্তির মাত্রাটাই বেশি। কারণ লেকে বরফ জমায় পর্যটনবাহী বোটগুলোর আয়ে লেগেছে ভাটার টান। এছাড়াও বাড়িঘর গাছপালার উপরে জমেছে বরফের মোটা আস্তরণ। শ্বাসকষ্ট ও সর্দি কাশিতে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। এমনকি পানি সরবরাহ লাইন বরফ হয়ে থাকায় জীবনযাত্রায় যোগ হচ্ছে সীমাহীন দুর্ভোগ। मैं पहली बार देख रहा हूँ इतनी ठंड है। मैं अपने घर की बात करूं, हमारी जो वाटर सप्लाई है, टंकी जो जितना कुछ है सब बिल्कुल फ्रीज हो चुका है। मुश्किल से मैंने सुबह मिनरल वाटर की बोतल लाई है, उससे अपना फेस वॉश किया है मैंने। हमारा लेग भी जम गया है, हमको घर से यहाँ तक आने के लिए रास्ता निकालना पड़ा। আগামী 40 দিন জম্মু কাশ্মীরে হাড় কাঁপানো শীতের প্রকোপ অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। ডিসেম্বর মাসের শেষ থেকে 31 জানুয়ারি পর্যন্ত তীব্র শীতের প্রথম 40 দিনকে কাশ্মীরি ভাষায় চিল্লাই কালান বলা হয়। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। এবার খেলার খবর। বিপিএলের আসরে যতবার না চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা, তার চেয়ে বেশিবার নাম পরিবর্তন হয়েছে ঢাকার। তবে এবার নতুন উদ্যমে ফেরার কথা রয়েছে এই ফ্র্যাঞ্চাইজিটির। খরচ হয়েছে কয়েক কোটি টাকা। আছে নতুন করে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। বাকিটা জানাচ্ছেন আরিফুল ইসলাম সাহাব। দরজায় কড়া নাড়ছে বিপিএল। অন্যান্য আসরের তুলনায় এবার বেশিরভাগ কার্যক্রমই গোছানো। তবে শেষ মুহূর্তে দলে ক্রিকেটার ভেড়ানোর চিত্রটা পুরনো। ক্রিকেটার কেনার ক্ষেত্রে কার্পণ্যতা করেনি ঢাকা ক্যাপিটালস। দেশি বিদেশি মিলিয়ে এখনো পর্যন্ত 25 জন ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। টাকার অঙ্কটা শতভাগ জানা না গেলেও পুরো টুর্নামেন্টে কেমন বাজেট নিয়ে নামতে হয় একটা দলকে তার ধারণা দিয়েছেন ঢাকার ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। এক্স্যাক্ট অ্যামাউন্টটা বলতে পারবো না, কারণ হচ্ছে এখানে প্লেয়ারের ডিফারেন্ট কাইন্ড অফ প্লেয়ার আছে। প্লেয়ারদের মানে বিভিন্ন প্রাইসের ক্যাটাগরি প্লেয়ার আছে। নর্মাল একটা বিপিএলের টিম করতে গেলে মিনিমাম ধরেন 10 কোটি প্লাস একটা বাজেট থাকে। আমরা চেষ্টা করেছি যে 10 কোটি প্লাসের মধ্যে টিম রাখার জন্য। দলে তারকা ক্রিকেটারের অভাব নেই, অভাব আছে কম্বিনেশনের। ফ্র্যাঞ্চাইজিটির বড় দুশ্চিন্তা মিডল অর্ডার নিয়ে। আমি নিজেও খুব কনসার্ন যে আমাদের মিডল অর্ডারটার একটু ঝামেলা, আমাদেরকে মেকশিফট করতে হবে। আমাদের এতগুলো টপ অর্ডার, তাদেরকে তো খেলাতে হবে। এখনও তো প্ল্যান ওইভাবে করিনি। ডেফিনেটলি আমার মাথায় আছে অনেক কিছুই, বাট ডেফিনেটলি সেটা এখনও হয়তো আমি ইমপ্লিমেন্ট বলতে চাই না বা ইয়ে করতে চাই না, বাট দেখি। ক্রিকেটারদের নিয়ে বাজি খেলেছে ঢাকা ক্যাপিটালস। আর সেই বাজির অন্যতম ঘোড়া দীর্ঘদিন জাতীয় দলের বাইরে কিংবা ছন্দে না থাকা সাব্বির রহমান, মুনিম শাহরিয়ারের মতো ক্রিকেটারেরা, যাদের ফর্মে ফেরার তাড়না আছে, কিন্তু ব্যাট কথা বলবে কিনা সেটা নিয়ে আছে সংশয়। আমি যখন বরিশালে খেলছিলাম তখন আলহামদুলিল্লাহ অনেক ভালো খেলছিলাম। আমি আমার যে খেলাটা আছে ওটা প্রপারলি খেলতে পারছিলাম। বাট আফটার দ্যাট আমি ন্যাশনাল টিমে যাওয়ার পরে যখন ইনজুরিতে পড়ি একটা, তো এরপরে উঠে এসে আমি ওই খেলাটা খেলতে পারি না। বাট আমি ওইগুলো অতীতে যেগুলো হয়েছে ওগুলো নিয়ে চিন্তা করতেছি না। আমি নতুনভাবে নিজেকে ফিরে পেতে চাচ্ছি, সেই জন্য আমি উদ্গ্রীব। বাজির ঘোড়ায় কতটা মাত হবে এবারের আসর, সেটা হয়তো বিপিএল মাঠে গড়ালেই বোঝা যাবে। তবে এর বাইরে মিডল অর্ডারে মন্ত্রীর খোঁজে আছেন ঢাকা কোচ। মিলবে কি? উদ্বোধনী দিনেই তার আজ পাবেন দর্শক। আপাতত তাই ক্ষণিকের অপেক্ষা। আরিফুল ইসলাম সাহাব, এখন ঢাকা। শেষ করছি এখন সকাল। তার আগে শিরোনামগুলো আরও একবার।
সচিবালয়ে পড়েছে 5 মন্ত্রণালয়ের দুর্নীতির নথি। উদ্ধার সহজ হবে না, ব্রিফিংয়ে জানালেন উপদেষ্টারা। জুলাই হত্যার হটস্পট সাভারে চিহ্নিত আসামিরা এখনও ধরাছোঁয়ার বাইরে। দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি। উত্তরে সোলার পাম্পে সংকট কাটছে সেচের পানির। খোয়াই নদীর ভাঙা বাঁধে ফসল হানির শঙ্কায় হবিগঞ্জের কৃষক। এবং ভারতে ভাঙনের মুখে ইন্ডিয়া জোট, কংগ্রেস আম আদমি দ্বন্দ্ব চরমে। আঞ্চলিক দল নিয়ে ভিন্ন জোটের চিন্তা কেজরিওয়ালের। এই ছিল এখন সকালের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।